শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। অগাস্ট 1900 আমরা নিবেদিতাকে দেখলাম ব্রিটানির থেকে চিঠি লিখতে জোসেফিন ম্যাকলাউডকে। আর্তনাদ তিনি মনে করছেন যে গুরু তার সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন করেছেন। আবার তিনি সে সঙ্গে চিঠিটি শেষও করলেন অত্যন্ত আশাবাদে যে এ সম্পর্ক অনন্তকালের সম্পর্ক, জীবনে মরণে সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে আমরা নিবেদিতার দিন যাপনগুলো এই সম্বন্ধে একটু দেখে নিই, আর সেই সঙ্গে স্বামীজির সেপ্টেম্বরের কোনো একদিন প্রথম দিকে স্বামীজি ব্রিটানিতে আসলেন। বেশ কিছুদিন প্যারিস থেকে বেশ কিছুদিন উনি ব্রিটানিতে কাটিয়েছিলেন অবকাশ। সেই সময় নিবেদিতা অনুযোগ করেন যে কেন এত বড় কঠিন শাস্তি তার উপরে নেমে আসছে। তিনি তো এমন কিছু দাবি করেননি যাতে করে এই রকমটি হতে পারে। এই সময়ে দুটি ঘটনা ঘটে। ব্রিটানিতে একদিন সাপারের পর স্বামীজি নিবেদিতাকে ডাকলেন। কয়েক মিনিটের জন্য পায়চারি করছিলেন। ব্রিটানি আটলান্টিক কোস্টে, খুব শীত নয়, নাতিশীতোষ্ণ অঞ্চল। তিনি ডাকলেন। সেই সময় তিনি নিবেদিতাকে আবার একটি দুর্দান্ত আশীর্বাদ করলেন। কথায় কথায় বললেন যে যাও, জগতের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ো, জগন্মাতার বার্তাবহ হয়ে। আর সেখানে যদি আমি তোমাকে তৈরি করে থাকি তবে ধ্বংস হও, আর যদি জগন্মাতা স্বয়ং তোমাকে তৈরি করে থাকেন তাহলে বাঁচো এবং তোমার জীবন সার্থক করো, জগৎ হিতে জীবন উৎসর্গ করো। নিবেদিতা লিখছেন, স্বামীজি তাকে বলেছিলেন, গো ফোর্থ ইনটু দি ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার if I made you, be destroyed. If mother made you, leave. এখানে এই আমি নিবেদিতা যেটা লিখেছেন, স্বামীজি আমি বলতে এটাই বোঝাচ্ছেন যে নামরূপের বিবেকানন্দ, ব্যক্তি বিবেকানন্দ, তিনি যত শক্তিমানই হন, তিনি যদি নিবেদিতাকে তৈরি করে থাকেন তাহলে তার সে অসম্পূর্ণ গঠন। কিন্তু ওই বিবেকানন্দ শরীরটি আশ্রয় করে যে ঈশ্বর স্বয়ং নিবেদিতাকে গড়ে তুলেছিলেন, সে জগন্মাতা যদি তোমায় তৈরি করে থাকেন তাহলে তুমি বাঁচো, সার্থক হও। আর এর কিছুদিন বাদে তিনি তখন লন্ডনে, নিবেদিতা সেই 21 হাই স্ট্রিট, উইম্বলডনের বাড়িতে একটি, সেখান থেকে জানা যায় যে উনি একটি কবিতা পান, বেনেডিকশন। তারই বিখ্যাত দুটো শেষ চরণ, ভবিষ্যৎ ভারতের সন্তানের তরে তুমি হও দাসী মাতা বন্ধু একাধারে, without India's future son, the mistress, servant, friend in one. মোটামুটি সঠিক দিন জানা যায় না,
এমনকি মেরি লুই বার্গ পর্যন্ত বলছেন যে ঠিক কোন দিন খুব ভোরে বাজারের একটি গোশকটে নিবেদিতা উঠেছেন, ব্রিটানি ত্যাগ করে লন্ডনের পথে রওনা হবেন। সেই দিনটি কবে ছিল এটা আবিষ্কৃত হয়নি আজও, কিন্তু নিবেদিতার প্রথম যে চিঠিটি পাওয়া যায় ইংল্যান্ড থেকে এরপরে, সেটি 25শে সেপ্টেম্বর, 25th of September 1900। সেখানে তিনি মোটামুটি বলেন যে একদিন আগে পৌঁছেছেন বা সেদিনই পৌঁছেছেন। তার মানে এই ঘটনাগুলো হচ্ছে সবই এই গো ফোর্থ ইনটু দি ওয়ার্ল্ড যে স্বামীজির এই আশীর্বাদ, এটি হয়েছে 25শে সেপ্টেম্বরের আগে। আর বেনেডিকশন সেটি তো এস্টাবলিশড যে 22nd of September 1900। এরপরে যদি আমরা দিনচর্যা ক্রোনোলজি মেনটেন করার জন্য আমরা যদি দিন দেখে যাই, নিবেদিতা প্রচণ্ড ব্যস্ত হলেন টাটার যে বিশাল সায়েন্টিফিক রিসার্চ ইন ইন্ডিয়া, এই স্কিমে একটা বিপুল অঙ্কের টাকা তৎকালীন যুগে দিয়েছিলেন। ভারতবর্ষের বিজ্ঞান সাধনার প্রকৃত অর্থে ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স কিছু বছর আগে করেছেন, কিন্তু টাটার অবদান কখনোই ভোলার নয়। তো টাটা তিনি একটা বিপুল অঙ্কের টাকা দিয়েছিলেন এই প্রজেক্টটি ফলো আপ, এবং ব্রিটিশ সরকার কিছুতেই চাইছিল না যে ভারতীয়রা ওইভাবে গড়ে ওঠে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনে। এই কাজে তিনি ব্রিটিশ উচ্চ রাজকর্মচারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা চালাতেন, এছাড়াও বক্তৃতা আদি করেছেন, ছোট ছোট ক্লাস লেকচার নিয়েছেন। তারপরে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড উভয় জায়গাতেই তিনি অনেকগুলো বক্তৃতা করেন। এরপর মিস্টার ওলি বুলের একটি স্ট্যাচু নরওয়েতে, তার ওই লিজো জায়গাটি যে শহরে তিনি জন্মেছেন, ইজ এ গ্রেট প্যাট্রিয়ট অ্যান্ড ওয়ার্ল্ড ফেমাস ভায়োলিনিস্ট ওলি বুল। মিসেস বুলের আমন্ত্রণে তিনি তার একটি জীবনী রচনা করেন এবং সেই সঙ্গে উনি এবার নরওয়েতে যান, বেশ কিছুদিন থাকেন এবং সেই সঙ্গে এই সময় অতিথি হয়ে আসেন জগদীশচন্দ্র বসু, অবলা বসু এবং আরেকটি ঐতিহাসিক ব্যক্তিত্ব রমেশচন্দ্র দত্ত। এই দীর্ঘ সময় আমাদের 1901 সাল পুরো কেটে গেল। নিবেদিতা বিভিন্ন ঢেউয়ে আন্দোলিত হচ্ছেন। এই সমস্ত মননশীল ব্যক্তি, মহিলাই হন বা পুরুষই হন, তারা পৃথিবীর যে কোনো নতুন নতুন আন্দোলনের না জেনে পারেন না, প্রভাবিত না হয়ে পারেন না। তিনি প্রিন্স ক্রপৎকিন, প্রফেসর গেডেস বা বটানিস্ট, এবং এদের দ্বারা খুব প্রভাবিত হলেন। এবং এই সময়ে জোসেফিন ম্যাকলাউডের অনুরোধে যে তুমি জাপানি শিল্পকলার ওপরে একটু সাহায্য করার জন্য মিস্টার কাকুজো ওকাকুরা তিনি উদ্গ্রীব, তুমি করো। এবার যোগাযোগও করলেন তার সঙ্গে। এ সমস্ত সময়টা স্বামীজির সঙ্গে খুব যোগাযোগ নেই। আচ্ছা, স্বামীজির প্রোগ্রাম দিনযাপনটি কি? তিনি ব্রিটানি থেকে প্যারিস ফিরলেন, আবার ওই জুল বোয়াকে নিয়ে, একজন ফরাসি সাহিত্যিক, তাকে নিয়ে আবার ব্রিটানিতে গেলেন। কিন্তু 24শে অক্টোবর তিনি বিখ্যাত ওরিয়েন্টাল এক্সপ্রেসে ইউরোপ এবং পূর্ব ইউরোপ এবং মানে ওটাকে কি বলে এশিয়া মাইনরের দেশগুলোকে দেখবার জন্য রওনা হলেন। এ সময়টা খুব ইভেন্টফুল নয়, স্বামীজির পক্ষেও নয়, এবং প্রচুর কিছু জানা যায় না। সামান্য জোসেফিন ম্যাকলাউড আর একটি অনবদ্য মাদাম কালভের যে আমন্ত্রণে তো উনি হোস্ট করেন,
তার স্মৃতিচারণ থেকে দুর্দান্তভাবে এটা অনেকগুলো কথা জানা যায়। কিন্তু সত্যি এটা ঘটনাবহুল নয় এবং একটা সাংঘাতিক ঐতিহাসিকও কিছু নয়। কিন্তু আমার এই প্রসঙ্গে মনে পড়ল, দীর্ঘদিন আগে, বোধহয় 1992 সাল, বিখ্যাত ব্যক্তি, আপনারা সবাই নাম শুনেছেন, মেরি লুইস বার্ক, সিস্টার গার্গি। অনেক কষ্টে তার সঙ্গে, আমার খুব ইচ্ছে ছিল কয়েকটি বিষয়ে তার সঙ্গে আলোচনা করার, তো তাকে পাওয়াই দুষ্কর। অনেক কষ্ট করে তিনি 15 মিনিটের একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। আমাদের সৌভাগ্য যে সেইটি 1 ঘন্টা 15 মিনিট ধরে চলে এবং তার মধ্যে উনি বহু আলোচনা করেন। তার মধ্যে একটি আমার এখন হঠাৎ মনে পড়ল। আমি প্রশ্ন করেছিলাম যে এই ওয়েস্ট কোস্ট অফ ইউএসএ এর বহু জায়গা ডেসোলেট, অনেক রিমোট, মাইনিং হচ্ছে এবং মানুষজন সুসংস্কৃত নয়, তাদের কাছে স্বামীজির কি এমন একটা দরকার ছিল যে গিয়েছিলেন? সিস্টার গার্গী দারুণ উত্তর দিয়েছিলেন। সিস্টার গার্গী সঙ্গে সঙ্গেই বললেন যে দেখো, আমি বিশ্বাস করি যে কোনো কাজ স্বামীজির বিফলে যায়নি। তিনি ওই বীজ ছড়াতে ছড়াতে গেছেন। তুমি আমি হয়তো বুঝতে পারছি না, কিছু বুঝেছি, বেশিরভাগই বোঝা নেই। আগামী প্রজন্মগুলো, আগামী সেঞ্চুরিগুলোতে আরো পরিষ্কার হবে। তিনি কেন গিয়েছিলেন, কেন মাত্র 10-12 জন মাইনার্সকে বলেছিলেন, তারও একটা কারণ আছে। তুমি কি করে জানবে যে ওখান থেকে একজন ক্রিস্টিনের মতো ব্যক্তি জন্মায়নি? আমি কি করে জানবো? কি করে জানবে যে ওখান থেকে একজন মেরি ফাঙ্কি হননি? এই কথাটি আজকে আমার মনে পড়লো। যাই হোক, আমরা যখন বলছি ইভেন্টফুল নয়, মানে রেকর্ডেড হিস্ট্রিতে এটার কোনো ইভেন্ট নেই। এরপরে নিবেদিতা ফিরলেন ফেব্রুয়ারির প্রথম দিকে মাদ্রাজে। সেখানে স্বামী রামকৃষ্ণানন্দের অনবদ্য আতিথেয়তায় ক্যাসল কার্নানে উঠেছিলেন আর অপূর্ব দিন কাটে এবং তিনি কতগুলো আগুন ঝরানো বক্তৃতা দেন ওই সময়, স্বামীজির ওপরেও আর জগদীশচন্দ্র বসুর ওপরেও, বোধহয় ভারতের বিজ্ঞান সাধনা এর ওপরেও বলেছিলেন। এখন ফিরে আসেন কলকাতায় বোধহয় 28শে ফেব্রুয়ারি। এবার ওঠেন কোথায় সেটা লক্ষণীয়, মিসেস অলিবুল ছিলেন সঙ্গে, আমেরিকান কনসুলেটে কলকাতায়। তখনও তো ব্রিটিশ রাজধানী কলকাতা এবং আমেরিকার দূতাবাস কলকাতাতেই, এখন নয় একটা ছোট ইয়ে, তখন ওটাই এম্বাসি, তো কনসুলার অফিস বলে পরিচিত ছিল। এই সময়টা স্বামীজির সঙ্গে, উনি মঠে গেছেন, কথা হয়েছে, স্বামীজি কিন্তু শুনতে পাচ্ছেন যে নিবেদিতা র্যাডিক্যাল মুভমেন্ট, মানে ভারতের রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের দিকে ঝুঁকে পড়ছেন এবং হয়তো একটু বেশি রকম ঝুঁকে পড়ছেন। স্বামীজির, আপনারা যারাই শঙ্করী প্রসাদ বসুর কাজ পড়েছেন এই ব্যাপারে, তারা দেখবেন যে স্বামীজির একটাই বক্তব্য ছিল যেটা প্রকাশ পেয়েছে, যে জনগণকে তৈরি না করে অকস্মাৎ ওই রকম রেভলিউশন বা মুভমেন্টের দ্বারা রাজনৈতিক স্বাধীনতা যদি বা অর্জিত হয়, সে রক্ষা করা যাবে না। এই সময় নিবেদিতার সঙ্গে তার মতপার্থক্য শুরু হয়, কিন্তু স্বামীজি একটি অদ্ভুত ব্যাপার ছিল, তার মতপার্থক্য হওয়া সত্ত্বেও তিনি ফোর্স করতেন না, ইন্টারভেন করতেন না, যে এটা তোমায় করতেই হবে। হয়তো কখনো খুব চটে গেছেন, কিন্তু করতেন না। কাজেই আমাদের আজকে যে চিঠি পরিবেশন করব, তার প্রথম চিঠি স্বামীজির মহাসমাধির পরে। মহাসমাধি আপনারা সবাই জানেন যে 4th of July, মোটামুটি রাত্রি 9টা,
5th of July সারাদিন কেটে গেল। 6th of July কোনো চিঠি লেখার কথাই ওঠে না। 7th of July নিবেদিতা দুজনকে চিঠি লিখেছিলেন। একজন হচ্ছেন সিস্টার ক্রিস্টিন, প্রথম চিঠি। দ্বিতীয় চিঠিটি জোসেফিন ম্যাকলাউড, 7th of July 1902। এখন সিস্টার ক্রিস্টিনের চিঠিটি আমরা দীর্ঘ আলোচনা করেছি একদিন আলাদা করে। আর এবারকার যে নিবেদিতার ম্যাকলাউডকে লেখা যে 7th of July এর চিঠি হারিয়ে গেছে, আর রিট্রিভ করা যায়নি। শুনেছিলাম চিঠিটি উদ্ধার হয়েছিল, কিন্তু নিবেদিতা জোসেফিন ম্যাকলাউড স্বামীজির দুটি জিনিসকে খুব সন্তর্পণে ক্যারি করতেন, একটা মেমেন্টো হিসেবে বা সেক্রেট একটা পজিশন হিসেবে। সেটা হচ্ছে এক, যে স্বামীজির দাহকালে আপনারা জানেন অকস্মাৎ নিবেদিতা ভেবেছিলেন যে ওই চাদরের একটু অংশ যদি আমার কাছে পেতাম তাহলে পরে আমি ওটা জোসেফিন ম্যাকলাউডকে পাঠিয়ে দিতাম। তখন শারদানন্দ স্বামী বললেন, হ্যাঁ তুমি নিয়ে নাও না চাদরটি। কারণ হচ্ছে নিবেদিতা বললেন, আমার গুরুকে আমি এই চাদরই সজ্জিত দেখেছিলাম যখন তাকে শেষ দেখি, তিনি এই চাদরটি গায়ে দিয়েছিলেন। বলে, হ্যাঁ তুমি পুরো চাদরটি নিয়ে নাও। বলেন, না দরকার নেই, আমি শুধু ওই পাড়ের দিকে যদি 2-3 ইঞ্চি পেতাম। কিন্তু তখন চট করে ওই অবস্থা, কাঁচি কোথায় পাবেন, কাটা হয়নি, চিতাগ্নি তখনও নির্বাপিত হয়নি। এই সময় নিবেদিতা একটু দূরে দাঁড়িয়ে আছেন বেলুড় মঠ, সেই বেলগাছতলা। হঠাৎ করে তার পায়ের কাছে এক টুকরো গেরুয়া কাপড়, ওই চাদরের যে অংশটুকু উনি ইচ্ছে করেছিলেন যে আমি নিয়ে নিই, সেইটুকুই উড়ে এসে যায়। এবং নিবেদিতা আরেকটি অদ্ভুত অনুভব করেন যে ওর জামার হাতায় কেউ যেন একটি টান দিল, দেখো পায়ের কাছে। ওইটি পাঠিয়ে দিয়েছিলেন জোসেফিন ম্যাকলাউডকে, কিন্তু সেটা মিসলেইড হয়। আলটিমেটলি সেটা বহুদিন বাদে জোসেফিন ম্যাকলাউডের কাছে পৌঁছায়, এবং ওই চিঠিটি পৌঁছায়, আরেকটি বিখ্যাত চিঠি পৌঁছয় যেটি 19শে এপ্রিল লেখা স্বামীজির জোসেফিন ম্যাকলাউডকে, স্বামীজির অন্যতম শ্রেষ্ঠ চিঠি, ইফ নট দি বেস্ট। সেটি হচ্ছে ওই ক্যালিফোর্নিয়া থেকে যে চিঠিটি, আমার সম্মুখে নির্বাণ সমুদ্র। এই দুটো জোসেফিন যখন দেখাচ্ছেন জাহাজ চলছে, কোনো এক সময় অনেকদিন পরে দুটোই হাওয়া এসে উড়িয়ে নিয়ে যায়। ওই স্বামীজির ছোট্ট পবিত্র চিহ্ন যেটি উপহার, আর একটি হচ্ছে স্বামীজির চিঠি, যেন ওই অনন্ত থেকে এসেছিল এবং অনন্তে ভেসে চলে গেল। তো প্রথম যে চিঠিটা আমরা আজকে বলবো সেটি হচ্ছে জোসেফিন ম্যাকলাউডের 9 তারিখের চিঠি, নিবেদিতার 9 তারিখের চিঠি। সেটি লিখেছেন তিনি জোসেফিন ম্যাকলাউডকে, ছোট্ট। সেটা হচ্ছে তিনি তীব্র দোদুল্যমানতায় ভুগছেন। আমি কি ঠিক করেছি? না, আমি ভুল করলাম। গুরু তো আমাকে এ পথ বলেননি, কেন? এটা কি গুরুর অন্তরতম ইচ্ছে? কিন্তু চলছে। আমি কি ঠিক করেছি? কিন্তু না করেও পারছেন না। আমরা আসবো চিঠিতে যখন বলছি। আমি ছোট ছোট অংশ চিঠির বলবো। সেটাতে বলছেন যে ইউম, আর কিছুদিন দয়া করে বেঁচে থাকো, আর তোমার মেয়েকে বুঝতে দাও, উনি মা বলে ডাকতেন কখনো কখনো জোসেফিন ম্যাকলাউডকে, আর তোমার মেয়েকে দয়া করে বুঝতে দাও যে তোমার প্রিয় বন্ধু, এখানে ফ্রেন্ড এফ ক্যাপিটাল, তার মানে স্বামীজি স্বয়ং। স্বামীজি স্বয়ং এ সমস্ত কিছুর একটি অঙ্গ।
তিনি অলক্ষ্যে নির্দেশে আমাকে এইভাবে চালিত করছেন। আর তিনি জীবিতকালে যাই বলে থাকুন বা যাই না বলে থাকুন, এটা যে স্বাধীনতা, ভারতের জাতীয় স্বাধীনতা এ কথা ব্যবহার করেননি। কারণ 3rd of March-এর চিঠিতে আমরা জানি নিবেদিতার যে পুলিশ হ্যাজ অলরেডি টেকেন অথরিটি টু ওপেন মাই লেটার্স অ্যান্ড আই ডোন্ট রাইট ফর আইজ অফ দেম। মানে গোয়েন্দা বিভাগকে দেখাবার জন্য আমি চিঠি লিখব তোমাদের সমস্ত অকপটে, এটা হতে পারে না। কাজেই অনেক কিছু এখানে ইংরেজি হবে যেখানটা উনি ইচ্ছে করে ক্যামাফ্লেজড, একটু প্রচ্ছন্ন। তো এখানটা ইয়োর ডিয়ার ফ্রেন্ড মানে হচ্ছে স্বামীজি। তাহলে তিনি যাই বলে থাকুন, তুমি দয়া করে বাঁচো এবং আমাকে বুঝতে দাও যে এই কাজ তারই এবং স্বাধীনতাই প্রধান কাজ। এর পরের চিঠি আপনার 16th of July, এর মধ্যে লক্ষ্য করুন ঘটনা বহুল, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং নিবেদিতার ব্যক্তিগতভাবে এবং মঠ মিশনেরও পক্ষে অত্যন্ত ঘটনাবহুল, নিবেদিতার পক্ষে তো বটেই। 10th of July নিবেদিতা বেলুড় মঠ যান এবং স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দের সঙ্গে সুদীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত নেন তাদেরই অনুরোধে যে তার কাজ এখন থেকে সম্পূর্ণ স্বাধীন বলে গণ্য হবে এবং মঠ মিশন কোনোভাবেই এই কাজের দায়িত্বভার গ্রহণ করবে না। এটার কারণ খুব স্বাভাবিক। স্বামীজি নিজে স্বয়ং লিখে গিয়েছিলেন যে এই সংঘের সদস্যরা কখনো কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপে সঙ্গে সংযুক্ত হতে পারবে না। নিবেদিতা মেনে নিলেন এবং 12th of January স্বামী ব্রহ্মানন্দ যে চিঠিটি ভোরবেলা পাঠান তারই উত্তর সেদিনই দিয়েছিলেন, অপূর্ব চিঠি, 2 লাইনের, যে যতই বেদনাদায়ক হোক আপনার এই চিঠির দ্বারা আপনি জানিয়ে দেবেন আমি প্রাপ্তি স্বীকার করছি আপনাদের নির্দেশ এবং সেই সঙ্গে মঠের তরফ থেকেও প্রাপ্তি স্বীকার করছি যত দ্রুত সম্ভব আমি ভারতীয় সংবাদপত্রে জানিয়ে দেব আমার প্রকৃত অবস্থান কি এবং যত শান্তভাবে সম্ভব। কিন্তু দয়া করে আমি ভুলবেন না, আমি নিশ্চিত আপনারা ভুলবেন না যে প্রতিদিন শ্রীরামকৃষ্ণ এবং আমার গুরু স্বামী বিবেকানন্দের পূত ভস্মাস্তির সামনে আমার শ্রদ্ধা ভালোবাসা আপনারা নিবেদন করে যাবেন। এই চিঠিটি যেটি আমরা বলছি এটি হচ্ছে 16ই অগাস্ট। তার মানে বুঝতে পেরেছেন যে সম্পূর্ণভাবে তিনি বিপ্লবাত্মক কর্মর সঙ্গে যুক্ত হয়েছেন এবং নিবেদিতা এই যুক্ত হওয়াতে শুধু যে দোদুল্যমানতা সেটাই নয়, আরেকটি আছে, সেটি হচ্ছে আমি কি ঠিক করেছি, আমি কি ভুল করেছি, তার থেকেও এই পথটা যে কত incompatible with what she has been taught till today এবং তার নেচারে, মানে ইনকম্প্যাটিবল, মানে ওটা তার পথ নয়। দেখুন সেটা এই চিঠিতে আসবে। হ্যাঁ, আমি বাংলায় বলছি, 2-1 জায়গাতে ইংরেজি বলে দেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, নিগু সম্বন্ধে তুমি যে ধারণা করেছ তা সম্পূর্ণ সঠিক। এই নিগু হচ্ছেন মিস্টার ওকাকুরা, আর নিগু যা করছে সেটাও সঠিক। তবে এবার আমি ইংরেজিটা বলছি। দ্য ডাইভার্জেন্স বিটুইন হিজ মেথডস অ্যান্ড দ্য মংস ইজ সো কমপ্লিট দ্যাট আই এম কোয়াইট কাট অফ ফ্রম দি মঠ। But in these, I feel
that I'm carrying out the mission Swami really gave me, though Swamiji himself thought differently. বাংলাটা এরকম দাঁড়াচ্ছে যে আমাদের পথ এত সন্ন্যাসীদের রামকৃষ্ণ মঠ মিশনের পথ এবং আমরা যে পথ নির্বাচন করেছি সশস্ত্র বিপ্লব, এ দুটো পথের মধ্যে ব্যবধান এত বেশি যে এটা মেলাবার সম্ভব নয়। আর এর ফলে আমি যেন মঠ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। বিচ্ছিন্ন তিনি কোনোদিনই হননি। তার ওই যে যোগসূত্র সেটি তো রয়েই গেছে। তারপরেই বলছেন তোমার যে ওয়ার্নিং বা তোমার যে সাবধান বাণী আমার বারবার কানে উচ্চারিত হয়েছে যে ইউনাইটেড ইউ স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড ইউ ফল, মানে তোমরা একতাবদ্ধ হয়ে থাকলে পরেই তোমরা সফল হবে। রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে তুমি দয়া করে আলাদা কোনো মুভমেন্ট করতে যেও না। এটা জোসেফিন ম্যাকলাউডের ওপিনিয়ন ছিল। United you stand and divided you fall. Your words have sounded in my ears for long, warning me against not to let go of Nigu. মানে হচ্ছে ওকাকুরা যাই বলবে তাতে ভেসে যাওয়ার থেকে আমাকে নিবৃত্ত করার জন্য বারবার সতর্ক করেছে। মানে এটা হচ্ছে, বাট হি ফিলস, মানে নিগু হচ্ছে ছদ্মনাম ওকাকুরার। তিনি মনে করছেন যে এই অতিরিক্ত সাবধানতা এবং এই অতিরিক্ত যুক্তি বিচার এটা করলে কি ঠিক হবে, এটা কি ভুল, এই করতে করতে চিরকাল এটা আমাদের অভিশাপ ডেকে এনেছে এবং এটা আমাদের সর্বনাশ করেছে। তার ফলে কোনো আন্দোলন কখনো এই রকম মনোভাব নিয়ে সার্থক করা যায় না। তারপরেই বলছেন দে ফিল দ্যাট উই গো টু আটার উইন। আর তারা মনে করছেন, মানে মঠ মিশনের যে আমার ভাইরা মোনাস্টিক ব্রাদার্স, তারা মনে করছেন আমরা সর্বনাশের পথে, ধ্বংসের পথে যাচ্ছি। তারপরেই বলছেন যে আমি মনে করি জগন্মাতা যদি আমার সহায় হন আমাদের, তাহলে পরে তো এই ধ্বংস অনিবার্য নয়। কারণ গতকাল আমার হঠাৎ করে এক বন্ধুত্ব হয়েছে এমন একজন ব্যক্তির সঙ্গে, সেখানেও দেখুন শব্দ প্রয়োগ এত সতর্ক যাতে ব্রিটিশ গুপ্তচরের কানে এটা না যায়। Yesterday I had the intimate friendship of unofficial information, the particulier, ফরাসি শব্দ, কিন্তু মানে বলতে চাইছেন যে বিদেশি শক্তির গুপ্তচর বিভাগ এবং ব্রিটিশ গুপ্তচর বিভাগের কেউ বড় কর্তার সঙ্গে আমার নিবিড় সখ্য হয়েছে, যোগাযোগ হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ রিয়েলাইজ? মানে জোসেফিন ম্যাকলাউড সাদামাটা মানুষ, বুদ্ধিমতী, তুমি কি বুঝতে পারছো? তারপরেই বলছেন এইবার দেখুন নিবেদিতার পথ সম্বন্ধে তার নেচার কিভাবে রিভোল্ট করছে। বাট ইট মেক্স ওয়ান শাডার টু ফিল that one is touching such slime, and so many who are dear may depend on it. ভাবতে আমার শিউরে উঠছে গা যে এই নোংরা, এই কাদা আমাকে স্পর্শ করতে হচ্ছে। যাই হোক, people suggest that I must write a life, কিন্তু আমি মনে করি আরো সময় যাওয়া প্রয়োজন।
কেননা এই জীবনই হবে আমার মতে, it must be so simple, so great, so full of throb of India, ভারতীয় স্পন্দন মানে সাংস্কৃতিক স্পন্দন, চেতনার স্পন্দনে সে যেন দপদপ করবে, yet so unmistakably the story of an avatar. এটা খুব মহান কাজ, বৃহৎ কাজ, কিন্তু খুব সাধারণভাবে লিখতে হবে। আর ভারতীয় চেতনার স্পন্দনে দপদপ করবে, কিন্তু সমস্ত সর্বোপরি এটা হবে একজন মহান মানবের, নবী অবতারের জীবন কাহিনী। তুমি বুঝতে পারছো যে শেষ দৃশ্য কি অসাধারণ হয়েছিল? মানে স্বামীজির যে দেহত্যাগ, হেরোইক, হ্যাঁ, ভিক্টরি, বারবার বলছেন নিবেদিতা, ভিক্টোরিয়াস। তো তুমি বুঝতে পারছো তার শেষ দৃশ্য কি মহান হয়েছিল? ইভেন এনিমিজ ক্যাচ দেয়ার ব্রিথ অ্যান্ড ওয়ার্শিপ। এমনকি তার সঙ্গে যারা সহমত নন, তার শত্রু, তারা পর্যন্ত রুদ্ধশ্বাসে এখন তাকে পুজো করছে। That would be a great death that I shall die, saying হর হর হর। আমি যে মৃত্যু বরণ করব সে মহান মৃত্যু, দেখবে তোমরা। হর 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 বলতে বলতে আমি মৃত্যু বরণ করব। I remember him telling me so long ago, and it has come true. তারপরে একটি অসাধারণ আছে, তার বিজয় মুকুট অম্লান, তার সমস্ত কিছু গোছানো রেখে গেছেন, তার শৌর্য বীর্য বীরত্ব অক্ষুণ্ণ, তিনি চলে গেলেন। ইংরেজিটা শুনুন, উইথ দ্য লরেলস গ্রিন, উইথ all things in order, with the shield undimmed he went. তারপরেই নিবেদিতা ভেঙে পড়ছেন, টান অসম্ভব। সেটি হচ্ছে, ও স্বামী, ডিয়ার স্বামী, grant to me always that I may carry out your innermost will. স্বামী, স্বামী, আপনার অন্তরের অন্তরতম ইচ্ছে যেন আমি চিরকাল বহন করতে পারি। তারপরেই বলছেন নিবেদিতা যে শিষ্যত্ব দুরকম, একরকম মহান শিষ্যত্ব, আরেক রকম হচ্ছে সাধারণ শিষ্যত্ব, একটু ইনফিরিয়ার কোয়ালিটি শিষ্যত্ব, ডিসাইপলশিপ দুরকম। কি বলছেন তিনি? তিনি বলছেন যে one of the marks that distinguish between great discipleship and poor must always be power of interpretation of the impersonal rather than the personal aspects of even the master. এ কথাটি আমাদের বাংলা করতে হবে, একটু বিস্তার করতে হবে। বলছেন যে মহান শিষ্যত্ব এবং তার থেকে একটু নিচে সাধারণ শিষ্যত্বের একটি তফাৎ হচ্ছে এই যে মহান শিষ্যত্ব সর্বদাই ব্যক্তি অপেক্ষা আদর্শ তত্ত্বকে প্রধান স্থান দেয়। যেহেতু ব্যক্তি অবলম্বন করে সেই ভাব আসে, কাজেই ব্যক্তিও সেখানে প্রিয় হয়, আদরণীয় হয়, আকর্ষণীয় হয়। এটা স্বামীজির একটি অনবদ্য আছে উক্তি, সেটি হচ্ছে দ্য মাস উইল অলওয়েজ হ্যাভ দি পার্সন, দ্য হায়ার ওয়ান দ্য প্রিন্সিপাল। স্বামীজির ইংরেজি তো দ্য সিম্পলেস্ট অফ দি সিম্পল। তিনি বলছেন যে জনসাধারণ সর্বদাই ব্যক্তি তত্ত্ব অপেক্ষা ব্যক্তিকে
আকৃষ্ট হয় বেশি, কিন্তু যারা একটু উন্নত স্তরের তাদের কাছে আদর্শ এবং তত্ত্বটাই প্রধান, ব্যক্তি তারপরে। ওই আদর্শ বা তত্ত্ব যে ব্যক্তি বহন করে নিয়ে আসেন তারা তার প্রিয় হন। এই ভাবটি এইখানে খুব প্রকট। এই জায়গাটা যেটা বলছেন অসাধারণ কথা, এটা নিবেদিতা বলছেন। কাজেই মানে বলছেন যে গুরুর ইম্পার্সোনাল মানে নৈর্ব্যক্তিক রূপটি। এবার আমরা একটু পিছিয়ে যাই এ ব্যাপারে। আলমোড়া মনে আছে? প্রথম স্বামীজি ভারতবর্ষের অন্তরৈশ্বর্য খুলে খুলে দেখাচ্ছেন, বহিরৈশ্বর্যও খুলে খুলে দেখাচ্ছেন। সেখানটায় তিনি একদিন নিবেদিতার সঙ্গে খুব সাংঘাতিক সংঘাতময় সময় তৈরি করা হচ্ছে শিষ্যাকে। হঠাৎ করে এত বেশি নিবেদিতা রক্তাক্ত হচ্ছেন যে মিসেস বুল ইন্টারভেন করলেন এবং মিসেস বুল বললেন যে বলে স্বামী এতটা নয়, আরও কিছু অন্য উপায় করা যায় না? স্বামীজি চুপ করে শুনলেন। আলোচনাটি সকালে, সন্ধেবেলা স্বামীজি এসে আলমোড়ার ওই বাড়িতে বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এ সব কিছুই পাল্টানো দরকার। আমি কালকে বনে চলে যাচ্ছি, আমি যখন ফিরে আসব সঙ্গে করে প্রশান্তি নিয়ে আসব। তারপরে সন্ধে হয়ে গেছে, ওপরে দেখলেন এক একাদশীর চাঁদ বা দ্বাদশীর চাঁদ। তারপরে সেই দিকে তাকিয়ে হঠাৎ করে স্বামীজির একটা ঈশ্বরীয় আবেশ হলো এবং নিবেদিতাকে বললেন যে দেখো, মুসলমানেরা এই চাঁদকে খুব এটা তাদের অনেক গভীরভাবে উদ্দীপিত করে। এসো, এই নতুন চাঁদের সঙ্গে সঙ্গে আমরা একটি নতুন জীবন শুরু করি। তারপরেই নিবেদিতার ভাষায়, and he blessed. By that time the most rebellious disciple of him kneeling down before him, and he blessed with the silent depth of blessing. আর সেই রাত্রিরেই নিবেদিতা ধ্যানের গভীরে তলিয়ে গেলেন। এবং নিবেদিতা বলছেন, এ কথা আমি লিখতাম না, এই জন্যই লিখলাম যে বহুদিন পূর্বে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে নরেন তার ভেতরে স্পর্শমাত্র আধ্যাত্মিকতা সঞ্চার করা, জ্ঞান সঞ্চার করার ক্ষমতা একদিন প্রকাশ করবে। এটি যে কত সত্যি তার প্রমাণ আমি সেই দিন আলমোড়ায় ওই রাত্রিরে আমি প্রমাণ করেছিলাম। কেননা ধ্যানের গভীরে ডুবে গিয়ে আই গেজড ইনটু দ্য ইনফাইনাইট গুড। তা এইবার যখন আমরা এই চিঠিতে আসছি তখন নিবেদিতার এই ব্যাপারটি আপনাদের বোঝা সহজ। স্বামীজি বারবার বলছে, দ্য মাস উইল অলওয়েজ হ্যাভ দি পার্সন, দ্য হায়ার ওয়ান দ্য প্রিন্সিপাল। তারপরেই বলছেন, আচ্ছা অ্যালবার্টা কি রোয়েদলেস বার্গারকে চিঠি লিখবে? এই রোয়েদলেস বার্গার ডোরা, সেন্ট ডোরা বলতেন ওরা, ইনি খুব পরিচিতা নন যারা খুব ইন্টিমেট এর মধ্যে, কিন্তু ইনি একজন মিস্টিক লেডি। ইনি একজন মিস্টিক লেডি, মরমী আশায় স্বামীজির সঙ্গে গভীর যোগাযোগ ছিল। স্বামীজির জোসেফিন ম্যাকলাউডকে প্রথম উনিই নিয়ে যান স্বামীজির কাছে। তো এই ডোরাকে যদি অ্যালবার্টা চিঠি লেখে, ডোরাকে বলো তো আমার একটা ব্যবহৃত কোনো কাগজের টুকরো বা কোনো একটা অন্য জিনিস যেন পাঠিয়ে দেয়, আর সেইন্ট ডোরা যেন আমাকে একটা বাণী পাঠায় ওটি পড়ে যে আমি কি ঠিক পথে আছি না ভুল পথে। ইটস অল সো ডিফারেন্ট ফ্রম হোয়াট ইট ওয়াজ মেন্ট টু বি। যা হবার কথা ছিল তার থেকে কত অন্যরকম হয়ে গেছে। He was so angry even 2 months ago. আর স্বামীজি স্বয়ং 2 মাস আগে এত রেগে গিয়েছিলেন। And people say that I ought to do what he told me. আর সবাই তো বলছেন, মঠের আমার ভাইয়েরা সন্ন্যাসী এবং অন্য মানুষেরাও,
যে গুরু যা বলেছেন তাই তোমার পালন করা উচিত। Yet I cannot do differently from this. কিন্তু আমি তো পারছি না, চেষ্টা করেও পারছি না এর থেকে অন্যরকম করতে। I have become the idea. ভারতীয় জাতীয় স্বাধীনতা আনতে হবে, এই ধারণার সঙ্গে আমি একাত্ম হয়ে গেছি। তারপরেই বলছেন, could die more easily than submit. আমি এ পথ ছাড়ার থেকে মৃত্যুবরণ করা শ্রেয়তর মনে করি। দ্বিতীয় চিঠি শেষ, এবার তৃতীয় চিঠি দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। সেটিও জোসেফিন ম্যাকলাউডকে লেখা, 24 তারিখ, 24th of July 1902। মনে রাখবেন এর মধ্যে ক্রিস্টিনকে যে চিঠি সেটা তো আমরা আলোচনা করেছি বছর 3 আগে, আর আরেকটি চিঠি মেরি হেইলকে লেখেন 10th of, কিন্তু সেই চিঠি জাস্ট স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, নট মাচ অফ ইমোশন ইনভলভড। কারণ মেরি হেইলের সঙ্গে মানে যে দৃষ্টিতে, যে আলোতে তিনি ক্রিস্টিন ম্যাকলাউডকে দেখতেন, সে আলোতে তো আর মেরি হেইলকে দেখতেন না, এজন্য ওটা হয়। ওই চিঠিটা বলারই দরকার নেই। আমরা চলে আসছি 16 তারিখের পরেই 24 তারিখের চিঠি। আর এরপরে সবচেয়ে বেশি তথ্যগত যে চিঠি সেটিও আমরা পরিবেশন করেছি, সেটি হচ্ছে 9th of August। এটি হচ্ছে স্বামীজির মহাসমাধির পরে সবচেয়ে বেশি গভীর এবং ইনফরমেটিভ, সমস্ত খবর দিয়ে নিবেদিতা সেখানে তার ডায়েরি তুলে তুলে দিয়েছেন। যাই হোক, এই 16 তারিখের চিঠি, এই আমি শুধু 9th of Augustের চিঠির থেকে একটা কথাই আমি বলবো, সেটা আপনাদের অনেকদিন আগে বলেছি, তো হয়তো 2-1জন ছিলেন বা কেউ ছিলেন না। সেটা হচ্ছে ওখানে লিখেছিলেন যে এই যে আমরা গত ক্লাসে যেটা শেষ করলাম, all these will be made right in life or in death. It doesn't matter which. It was made right in life. 29th of June, স্বামীজির জীবনের শেষ রোববার, যখন নিবেদিতা ভোর 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বামীজির সঙ্গে কাটান, বহু আলোচনা হয়, তার 90 ভাগ আমাদের অজানা, 10 ভাগের কিছু কিছু আভাস আমরা পাই। তার মধ্যে এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, উই টকড থিংস আউট। এটা নিবেদিতা তার ডায়েরি থেকে তুলে দিচ্ছেন। 29th of June 1902, উই টকড থিংস আউট, মানে আমরা সব কিছু মিটিয়ে নিয়েছি। আরেকটা সাংঘাতিক বলে, শেষ পর্যন্ত কথা বলতে বলতে হঠাৎ করে তিনি অত্যন্ত চটে গেলেন স্বামীজি। তিনি এত চটে গেলেন এবং নিবেদিতাকে তিনি এত ভর্ৎসনা করেছিলেন যে নিবেদিতা হাউ হাউ করে কেঁদেছিলেন। ওই ডায়েরিতে নিবেদিতা স্বীকার করেছেন, আই ওয়েপ্ট বিটারলি। তার পর মুহূর্তে স্বামীজি তাকে 2টি অপার্থিব আশীর্বাদ করেছিলেন। কি করেছিলেন আমরা জানি না, নিবেদিতা লেখেননি। নিবেদিতার মাথাটি স্বামীজি বুকের কাছে টেনে নিয়ে দুইবার অপার্থিব আশীর্বাদ করেছিলেন। তখন নিবেদিতা কাঁদতে কাঁদতে স্বামীজিকে অনুরোধ করেন, স্বামী আমাকে কথা দিন, ভবিষ্যতে অন্যের কথা শুনে কখনো আমার সম্বন্ধে কোনো প্রকার ধারণা পোষণ করবেন না। কখনো যদি আপনার মনে সন্দেহ হয় আমার সঙ্গে সরাসরি কথা বলবেন। নিবেদিতা যখন এই চিঠি লিখছেন তখন তো তিনি নেই,
কাজী বলছেন আশা করি এখন তিনি তাই করছেন। তবু এবার এই শেষ চিঠিটি, যে আমরা বলে থাকি নারী শিক্ষা, নারী শিক্ষা, নারী শিক্ষা, প্রাচ্য এবং পাশ্চাত্যের শ্রেষ্ঠ জিনিস নিয়ে আমরা নারী শিক্ষা দেব, নিবেদিতা লিখছে চিঠিতে জোসেফিন ম্যাকলাউডকে। কিন্তু এই যে প্রাচ্য নারীদের জীবন, এবং আমি মনে করি মহতী জীবন, এ তো বহুদিন থেকে গঙ্গার ধারার মতো প্রবাহিত। আমি কে যে হঠাৎ করে এসে এটাকে পাল্টাবার চেষ্টা করব? ধরে নাও যদি মাত্র 10-12 জন মহিলাকে আই মে অ্যাড মাই ইমপ্রেস টু দেম, ইজ ইট এ বিগ গেইন? সেটা কি একটা খুব বড় লাভ? তার পরিবর্তে আমি যদি টু অ্যাওয়েক ন্যাশনাল কনসিয়াসনেস অব উইমেন অ্যাজ অব মেন, নারীদের এবং পুরুষদের যেমন নারীদের জাতীয় চেতনা যদি জাগরণের কাজে আমি সাহায্য করতে পারি, তাহলে পরে তো সেটা অনেক অনেক কার্যকরী হয়। কি জানি বলেই নিজে বলছে, কি জানি, হয়তো এই সমস্ত কথাই আমার মননের জটিলতা, আমার কুতর্ক, ইটস অল মাই ওন সফিস্ট্রি। কিন্তু আমি বুঝেছি এখানেই এই চিঠিটার মূল সুর, যে আমি অন্তত বুঝেছি, আই ফিল মাই টাস্ক ইজ টু awake a nation, not to influence a few women. আমার কাজ জাতীয় চেতনার জাগরণ। আমার কাজ এই নয় কিছু মেয়েকে শুধু প্রাচ্য পাশ্চাত্য শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করব। তারা নিজেরা শিক্ষিত হয়ে তারাই বুঝে নেবে তাদের সর্বশ্রেষ্ঠ কি দরকার। এবং একজন এসেছিল, সে দেখিয়ে গেছে কিভাবে করা যায়। এই একজন মানে ওকাকুরা। আপনারা এও জেনে রাখুন যে 1902 নিয়ে আমরা ন্যারেশন হচ্ছে জুলাই মাস, বাই ডিসেম্বর 1902 নিবেদিতা ওয়াজ টোটালি ডিসইলিউশনড about this man, ওকাকুরাকে। আর তখন যাই হোক, সে অন্য কথা। এখন বলছেন যে একজন এসেছিল, সে আমায় দেখিয়েছে, কিন্তু সে তো আমার তলোয়ারে ধার দিয়েছে, মানে আমি যেগুলো চিন্তা আগেই করেছি সেগুলোকে আরো তীক্ষ্ণতর করেছে। আমি অনেক আগেই এটা বুঝতে পেরেছি, পরিষ্কার দেখতে পেয়েছি। আমার কাজের কথা বলি, অত্যন্ত সুগভীর অসম্ভব সে কাজ, এবং সাফল্যের সম্ভাবনা তাতে একেবারেই আমি দেখছি না। তাতে কি হলো? আমি এও বুঝতে পারছি আমি সম্পূর্ণ এ কাজের অনুপযুক্ত। আর্মড রেভলিউশন, এবং সেই জন্য নিবেদিতা কতটা উপযুক্ত। আমি এ কাজের সম্পূর্ণ অনুপযুক্ত, কিন্তু তাতে কি? ought it to make any difference? এতে কি কোনো তফাৎ হয়? ought I not to act? আমি কি কাজ থেকে বিরত হব? আমি কি কাজ করব না? shall we not throw ourselves in the great ocean of মাদারের এম ক্যাপিটাল, এই জগন্মাতার, এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে সমুদ্র, মহাসমুদ্র, এতে কি আমরা ঝাঁপ দিয়ে পড়ব না? ফলাফল, লিভিং ইট টু হার, এইচ ক্যাপিটাল, whether we reach land or not. কেন তাকে
কেন কেন তাকে ওই সময় তুলে নেওয়া হলো? স্বামীজি কেন মহাসমাধিতে 4th of July রাত্রিরে গেলেন? এটা কি এজন্য নয় যাতে প্রতি ব্যক্তি তার নিজ নিজ কাজ স্বাধীনভাবে করতে পারে? তোমার কি মনে নেই যে স্বামীজি তার শেষের দিনগুলোতে কি বলতেন? যে when a great man has prepared his workers, he mustn't leave with them. He must go to another place. In his presence, he will cramp them. বাংলা করলে এটার এই অর্থ যে যখন একজন মহান ব্যক্তি তার কর্মীদের তৈরি করে, তখন তারপরে তার ওখানে একসঙ্গে থাকা উচিত নয়। তার উপস্থিতিতে সেই সব কর্মীর পূর্ণ স্বাধীন বিকাশের পথে বাধাস্বরূপ হয়। শেষ দিন তিনি শেষ রোববার আমাকে কি বলেছিলেন? আমাকে তো বলেছিলেন, it was folly to have homes for girls, widows and orphans. এটা তো ভুল। কতগুলো নারী শিক্ষার স্কুল খোলা, কিছু অরফেনেজ খোলা, আর কিছু বিধবা আশ্রম খোলা। এগুলোর দ্বারা কি হতে পারে? ডুইং মোর হার্ম দ্যান গুড। এতে ক্ষতির আশঙ্কা যথেষ্ট, লাভ থেকে ক্ষতি বেশি হতে পারে। কেন? দ্য মিশনারিজ ডিড ইট। তারাও এটা করেছিল। দে ফ্রাইটেন্ড দেম। যাদের জন্য করেছিল তারা ভয় পেয়েছে, কেননা তাদের এই যুগ যুগান্তরের লালিত আদর্শগুলোকে তারা আক্রমণ করেছে। অ্যান্ড বিহাইন্ড দেম ওয়ার মানি অ্যান্ড দ্য পাওয়ার, মানে রাজশক্তি এবং টাকা কাজ করেছে। সঙ্গে সঙ্গে নিবেদিতা এই কথোপকথন ধরে নিলেন। ইয়েস, আই অ্যাডেড ইগারলি। আপনাদের ইংরেজিটা বলে নিচ্ছে, সুবিধে হবে। ইয়েস, আই অ্যাডেড ইগারলি, ডোন্ট ইউ সি স্বামী? দ্যাটস এক্স্যাক্টলি হোয়াই I say the other question must be answered first, then all questions of education. স্বামীজি, আমি তো তাই বলছি, বুঝতে পারছেন না? আমি তো এই জন্যই বলছি আগে রাজনৈতিক স্বাধীনতার দরকার। উনি এ কথা লেখেননি, চিঠি তো। আবার তো ফর দি আইজ অফ দি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, হ্যাঁ, the other question must be answered first, then all questions of education. স্বামীজির উত্তরটি শুনুন, অসাধারণ। Well, well, Margot, he said, perhaps you are right, but I feel I am drawing nearer to death. I cannot bend my mind to all these worldly things now. কি বললেন বাংলা করলে? মার্গট, বোধ হয় তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি তো এদিকে আর মন দিতে পারছি না এখন এই সব জাগতিক বিষয়ে। কারণ আমি মৃত্যুর নিকটবর্তী হচ্ছি। ওই 29 তারিখের চিঠিতে দেখবেন, 29th of ডায়েরিতে নিবেদিতার দেখতে পাবেন যে এইটি বারবার আছে, এ গ্রেট তপস্যা হ্যাজ কাম আপন মি. Had you not been here at this hour, I would have been in the chapel. যদি তুমি না আসতে, নিবেদিতাকে বলছেন, তাহলে এখনো আমি ধ্যানমগ্ন থাকতাম। তো এই চিঠির তারপরে নিবেদিতা একটি অসাধারণ কথা উল্লেখ করেছেন, সেটি দুর্দান্ত। Ever since he went,
যেদিন থেকে তিনি চলে গেছেন, ইনফ্যাক্ট তারও অনেক আগে থেকে, যেদিন আলমোড়াতে গুরু নিবেদিতার ওই অ্যাওয়েকেনার অফ সোল বোধ হয় এই চ্যাপ্টারে, আলমোড়াতে উনি বলেছিলেন, নিবেদিতা ওই অধ্যায় শেষ করছিলেন, আচার্যদেবকে যেমন দেখে, মাস্টার অ্যাজ আই স হিম, অধ্যায় শেষ করেছিলেন যে, and also I took the lesson that the greatest master may destroy a personal relationship only to bestow the impersonal principles in its place. ঠিক যে কথা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, তো এখানটায় বলছেন এভার সিন্স হি ওয়েন্ট, আসলে এভার সিন্স দ্য ডেইজ অফ আলমোড়া উইথ গুরু, I have felt the utter impossibility of being personal in my love for anyone. কাউকে ব্যক্তিগতভাবে ভালোবাসবো এই প্রশ্নই ওঠে না, এটা অসম্ভব আমার পক্ষে। আর শেষ করছেন চিঠি, যদি তোমার ইচ্ছে হয়, যদি তুমি মনে করো, জোসেফিন ম্যাকলাউডকে বলছেন যে একটা জীবনী লেখা দরকার, তাহলে পরে তুমি অবশ্যই আমার পুরনো চিঠিগুলো থেকে স্বামীজি সংক্রান্ত সমস্ত ব্যাপার আলাদা করে টুকে রাখবে, সিনস অ্যান্ড ওয়ার্ডস, মানে তার যে ব্যাকড্রপ, তার যে পার্সপেক্টিভ সেটাও লিখবে, এবং তার কথাগুলো লিখবে হুবহু আমি যা তোমাকে চিঠি লিখেছি, সিনস অ্যান্ড, হ্যাঁ, কারণ আমি এখন জীবনী লেখার জন্য তৈরি হচ্ছি। আর বলে নিবেদিতা শেষ করছেন, আপনারাই বিচার করুন যে নিবেদিতার এই গর্ববোধটা কতটুকু সঠিক, যে আমার মনে হয় বহুদিনের মধ্যে আমার থেকে উপযুক্ত লেখিকা বা লেখক স্বামীজির জীবনীর বহুদিনের মধ্যে বোধহয় আসবে না। নিবেদিতার ইংরেজিটি শুনুন। If you feel up to it, you must go through or get one to go through all my old letters and copy out Swami, scenes and words. For I must accumulate for a life. আমাকে একটু একটু করে সঞ্চয় করতে হবে জীবনী লেখার জন্য। তারপরে ওই যে একটু গর্ব করেছিলেন, মানে যেটা ব্র্যাগিং মনে হয় আমাদের, যে একটু গর্ব হলো, সেটা আপনারা বিবেচনা করে দেখুন উনি কি ঠিক লেখেননি। দ্য মাস্টার অ্যাজ আই স হিমটাই তো লিখেছিলেন তার জীবনী হিসেবে। সেটা কি বলছেন লাস্ট লাইনটা, ওর অরিজিনাল ভাষাটি শুনুন। There will not be for long another pen so fit. Pranam.